নমস্কার, শুরু করছি আজকে হাওয়া কেমন জানতে আজকে আমরা পৌঁছে গেছি দমদম। আমরা বিভিন্ন জায়গায় যাই, ঘুরে বেড়াই, মানুষের মনের কথা জানি। আজকে আমরা এসেছি দমদম, কেননা আমরা যে ভয় পাচ্ছি। গতকালই আমরা জানতে পারলাম ক্যানিং এ বাড়ির পাশ থেকে একজনকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন জঙ্গির খোঁজ পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আমরা এসেছি দমদমও তো নিরাপদ নয়। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটা নিরাপদ, কারা নিরাপদ, কি অবস্থায় আছে? এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, কাকু আপনি কি এখানে আপনি বসে আছেন, এখানে অনেকেই বসে আছেন, তাদের সঙ্গে কথা বলবো। এরা সকালে ঘুরতে বেরিয়েছিলেন, সকালে যেমন হাঁটাহাঁটি করেন, আপনি তো প্রতিদিন হাঁটাহাঁটি করেন নাকি? হ্যাঁ, আমি রেগুলারই হাঁটাহাঁটি করি এবং আমার কাজে আমি একজন রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি। আমার ওই এখন কাজটা সকালে উঠে হাঁটি আর এই লেজার টাইমটা কাটাই অন্যরকম ভাবে। মানে আপনি এই সময় একটা সুন্দর একটা অবসরপ্রাপ্ত জীবন কাটাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে এই যে সুন্দর জীবনটা, এই সুন্দর সকালটা আমাদের কাছে একটা ভয়ের মতো হয়ে যাচ্ছে। এই গতকালই সকালবেলায় খবর এলো ক্যানিং এ জঙ্গি, কোথাকার জঙ্গি, কাশ্মীর, যাদের সঙ্গে মানে যারা আইডি বিশেষজ্ঞ ধরা পড়লো। কাশ্মীর থেকে এসেছিল, জম্মু কাশ্মীর রেস্কিউ টিম এসে ধরেছে বাড়ির পাশ থেকে। ক্যানিং তো পাশেই, আপনাদের এখানে এই জায়গাটাও তো ভয় হয়ে যেতে পারে, কারণ কোথা থেকে কে পাশের বাড়িতে জঙ্গি আছে কি জানবেন, কি অবস্থা? হ্যাঁ, তো ব্যাপারটা এটা তো আজকের ব্যাপার না। তা আজকে আমাদের মাথায় তৎপর মানে এটা ক্লিক করলো এই কারণে যে যখন দেখা গেল বাংলাদেশে এরকম নিপীড়িত হচ্ছে হিন্দুরা, তো আমার কথা হচ্ছে এই ইনফিল্ট্রেশনটা তো আজ বহুদিন ধরেই হয়ে আসছে। ভারতবর্ষে বাংলাদেশ থেকে বহু এরকম লোক আসছে যাদের মধ্যে জঙ্গি আছে, এবং সেই আমাদের জঙ্গি যাদের আজকে যে ধরা পড়ছে জঙ্গিরা, সেটা হচ্ছে বলতে হবে যে খানিকটা তৎপর হয়ে উঠেছে এরকম অত্যাচারিত হয়ে যাওয়ার পরে। আমি বাংলাদেশের লোক, আমরা 1933 সালে বাংলাদেশ থেকে চলে এসেছি এই ওদের অত্যাচারের জন্যে। কিন্তু আমার জন্ম যদিও এখানে, কিন্তু আমি বাংলাদেশে 2012 সালে যে দেখেছি আমাদের তদানীন্তনকালের আমাদের প্রভাব কি ছিল ওখানে। সবই এখন এটা ইতিহাস হয়ে দাঁড়িয়েছে, আমরা ওখানে যেতে পারি না। আমাদের যে বাড়ি সে ভেঙে পড়ে আছে, বাড়ি জমি ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ সবই আছে। আমাদের পুকুরের চারপাশে 4টে বড় বড় শিব মন্দির, সব অন্য লোক খাচ্ছে এখন, সব অন্য লোক তো খাচ্ছে। এবং আমি যখন গেলাম তখন 2012 সালে, তখন ওখানকার দেখলাম সব ছাউনি করে সব টেম্পোরারি সব সেট করে রয়েছে। আমাকে জিজ্ঞেস করছে, বাবু কি জন্য আইসেন? না কিছু না, এমনি দেখতে আছি, আর কিছুই। এই তো আপনার নিজের বাড়ি, নিজের জমি, নিজের পুকুর, লোকে বলছে কি জন্য আইছেন? হ্যাঁ, তা কি করা যাবে, সেখানে তো আমার কোনো অধিকারই নাই। সে অধিকার থেকে তো আমার বাপ ঠাকুর দাদা রাতের অন্ধকারে পালিয়ে চলে এসছে। তো এই হচ্ছে তদানীন্তনকালের অবস্থা। এখন জঙ্গি ঢোকাচ্ছে পশ্চিমবঙ্গে, এখন জঙ্গি ঢুকছে, তদানীন্তনকালেও ঢুকতো, কিন্তু সেটা অতটা আইডেন্টিফাইড হতো না এখন যেটা হচ্ছে। এই আর আমি তো দেখছি হতাশ কথাবার্তা। জঙ্গি ঢুকতো, এখনো ঢুকছে, সব জমি জমা ছিল সব ফেলে আসতে হয়েছে অত্যাচারে। এখন বলছে কি করব, কিছু করার নেই। এখন তো কোনো মন্দির, আমরা যেখানটা বসে আছি এটা একটা মন্দির, এখানে এরা খুব শান্তিতে বসে আছে। ওখানে তো একের পর এক মন্দির ধ্বংসের খবর উঠছে, মন্দির ভাঙার খবর উঠছে। সব খবর পাচ্ছেন, শুনছি। এটা নতুন করে কোনো ঘটনা নয়, এই ঘটনা বহুদিন আগে থেকে হয়ে আসছে। এবং সেটা বরংস পাকিস্তান আমলে, যখন পাকিস্তান অবিভক্ত পাকিস্তান ছিল, মানে পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখনও ঘটেছে। তখন ঘটার পরে তখনও ছোটখাটো 2টা রাইটও হয়েছে। যখন 47 সালে স্বাধীন হলো, তারপরে অনেক রাইট হয়েছে। নোয়াখালীতে রাইট হয়েছে, ফরিদপুরে রাইট হয়েছে, খুলনাতে রাইট হয়েছে, যশোরে রাইট হয়েছে। তারপরে থেকে ওখানকার হিন্দুরা তখন আর নিরাপত্তা বোধ করেনি। তখন আস্তে আস্তে এরা তাদের মানে আশ্রয় খোঁজার জন্য পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এরা বসবাস করে। এখন তো পশ্চিমবঙ্গকে জঙ্গিরাও নিজেদের আশ্রয় ভাবে বেছে নিচ্ছে। তখন তারা এসেছিল ওদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য বা নিজেকে বাঁচার জন্য। এখন এইটা অন্য দিকে চলে যাচ্ছে, কারণ এখন আর সেই জায়গাটা নেই। এখন ওরা আসছে যে এই জায়গাটাও তো, যারা আমরা যে এসছি আমরা এখন নিরাপত্তাহীন, আমাদের এখান থেকেও তাড়ানোর একটা প্ল্যান। এবং সেটাকে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, আমাদের
মধ্যেই আমাদের সমাজের একটা শ্রেণী তাদের মদত দিচ্ছে। সেটা আজকে না, অনেকদিন আগে থেকে দিচ্ছে। সেই কংগ্রেস আমলে হোক, সিপিএম আমলে হোক, আর এই টিএমসি আমলে হোক, তারা মদত দিচ্ছিস। তাদের এই তারা এটা তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে তাদের সেভাবে প্রোটেক্ট করে নেই, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনই নেয়নি, এখনো নিচ্ছে না। নিচ্ছে কি? নিচ্ছে না, হলে আসতে পারতো। ভয় লাগছে না? তো এখন ভয় তো লাগছে, ভয় পেয়ে কি হবে? আপনাকে এইভাবেই যে কদিন আপনি বাঁচবেন এইভাবে বাঁচতে হবে। আপনি যদি পিছনের ইতিহাস খুলতে যান তাহলে আপনি ঠিক এইটাই পাবেন। একটা সময় আফগানিস্তানও তো হিন্দুদের দেশ ছিল, তো এইভাবে ঠিক একই প্রসেসে ওখান থেকে হিন্দু শূন্য করেছে। এইটাও আস্তে আস্তে, তো আজকে নয়, 100 বছর পরে এই পশ্চিমবঙ্গ হিন্দু শূন্য হয়ে যাবে। এইটাও পশ্চিমবঙ্গ হিন্দু শূন্য হয়ে যাবে? হ্যাঁ, আপনি এটাই ইতিহাস আসবে। আপনি আজকে হয়তো এটা আপনারা ভাবছেন, আমি বললাম, এটা আপনি দেখবেন। আপনি চিন্তা করেন, এখানে আজ থেকে 30-40 বছর আগে কত পার্সেন্ট? 15% মুসলিম ছিল। এখন সেখানে কত পার্সেন্ট মুসলিম? 32%-এর উপর চলে গেছে। এটা তাও যদি ঠিক মতোই করা হয়, এটা 35-এর উপর চলে গেছে। আর কয়দিন লাগবে? ভয়ঙ্কর কথা বলছেন। ভয়ঙ্কর কথা কি? এটা আমরাও দায়ী, বিশেষ করে আমাদের হিন্দুরা বেশি দায়ী, বিশেষ করে বাঙালিরা। আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে দেখবেন একটার বেশি দুটো বাচ্চা নেই। আর মুসলিমরা সেটাকে কম্পারেটিভলি ওরা তাদের জনসংখ্যা বাড়ানোর জন্য 3টা, 4টা, 5টা, ইভেন আমি জানি একটা ফ্যামিলিতে 22টা ছেলে মেয়ে আছে, একটা মুসলিম ফ্যামিলিতে 22টা। তা আমি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে ভাই 22টা ছেলে মেয়ে? হ্যাঁ, তা 3টে বউ, 22টা হতেই পারে। আর আপনি কি করছেন? একটার বেশি দুটো বাচ্চা নিচ্ছেন না, খাওয়াবে কি? হ্যাঁ, ওদের একটা থিওরি আছে। থিওরিটা এই যে দিছে আল্লাহ, খাওয়াবো আল্লাহ। আর আপনার হিন্দুদের থিওরিটা অন্যরকম, যে আমার একটা বাচ্চাকে ঠিক মতো মানুষ করবো, তাকে এডুকেশন দেবো, তাকে লেখাপড়া শেখাবো, তার লাইফটা গড়ে দেবো। ওরা কিন্তু সেটা ভাবে না। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ তো আগে, এখন তো দেশ নয়, দেশ, মানে বানানটা একদম অন্যভাবে লিখতে হচ্ছে। বাংলাদেশ এখন দয়কার তালাবস্য লিখে দিতাম, তো তেমনটা আর লেখা যাচ্ছে না। দেশ, হিংসা। না, ওটা তো শুনেন, ওরা ওখানে এখন ওই মৌলবাদীদের এখন মেজরিটি বেশি হয়ে গেছে। এটা আজকে থেকে না, ওদের কিন্তু আগের থেকে হয়েছে। সেটা পাকিস্তান আমল থেকে ওইটা শুরু হয়েছিল। তখন বাঙালিরা একটা জাতীয়তাবোধের আন্দোলনে তারা দেশ একাট্টা হয়ে গেছিল। তখন হিন্দু মুসলিম সবাই হয়ে দেশটাকে স্বাধীন করেছিল। কিন্তু তখনও ছিল মৌলবাদ, তখনও ছিল। সেই মৌলবাদটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এখন যেটা এখন দাঁড়িয়েছে সেটা চরমভাবে বৃদ্ধি হয়েছে, এবং ওখানকার ছাত্র সমাজও এর মধ্যে জড়িয়ে গেছে। আমরা মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের সঙ্গে কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি এখানকার মানুষের মধ্যে, মানে আমরা যে অঞ্চলে আছি এখন, এখানে মানুষের মধ্যে কষ্ট আছে একটা একটা। মানে মানুষ ভাবছে, মানে বাংলাদেশে এরকম হচ্ছে ভাবতে পারছে না। আর সেই পুরনো কথাবার্তা, আমরা তো প্রতিদিন এখানে আসেন, অনেকের সঙ্গে কথাবার্তা বলেন, আমরা মানে এই জায়গাটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গটাও তো ভয়ের জায়গা হয়ে যাচ্ছে। জঙ্গি ধরা পড়ছে, মানে ভাবতে পারছেন ক্যানিংয়ে, হরিহর পাড়া, এবং তার যে কেউ নয়, তারা মানে ভয়ঙ্কর সব নাম। হ্যাঁ, কারোর সঙ্গে তো মানে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী, কেউ আইডি বিস্ফোরক, মানে বিস্ফোরণ করাতে পারে। এখানে পাসপোর্ট হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে, জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে যখন তখন। মানে কি করবো আমরা? আমরা কি অবস্থায় আছি? কোন দেশে আছি? কিভাবে থাকবো? বাংলাদেশ শত্রু দেশ হয়ে যাচ্ছে, বাংলাদেশের লোকেরা ভারতকে হিংসা করছে, যুদ্ধ করছে, জঙ্গি পাঠাচ্ছে। দেখুন, এটা যদি ভাবতে হয় তাহলে আমাদের একটু পেছন থেকে ভাবতে হবে। এমন তো না যে লাস্ট 3 মাসের মধ্যে জঙ্গিরা জন্মালো আর জঙ্গিপনা শুরু করে দিল, এমন নয়। তাহলে ব্যাপারটা কি, আগে যখন শেখ হাসিনা সরকারে ছিলেন, সেই সময় হাসিনা সরকার কিন্তু কিছুটা জঙ্গি গোষ্ঠীর প্রতি বিরূপ মনোভাব ছিল।
কিন্তু এখন সমস্যাটা কি হলো, যেই হাসিনা সরকার, এখন তার আগে বলে রাখি, এখনো কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই, শেখ হাসিনা এখন ইনঅ্যাক্টিভ আছেন এবং এখন অন্য একজন সরকারটা চালাচ্ছেন। এবার যেই শেখ হাসিনা মানে অগাস্ট মাসের পর থেকে কি হলো, যে সমস্ত জঙ্গিরা জেলে ছিল তারা মুক্ত হয়ে গেল, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং যখন শেখ হাসিনা ছিলেন তখন কিন্তু ওনাদের জঙ্গিদের প্রতি মনোভাবটা এতটাই বিরূপ ছিল যে বেশ কিছু জঙ্গি পশ্চিমবঙ্গে এপারে চলে এসেছিল। এবার এখন যখন বর্ডারটাকে বেশি করে সিল করা হয়েছে, সেই সময় জঙ্গিরা এদিক থেকে ওদিকে যেতে পারছে না। এবং এই যে জঙ্গিরা আপনি যেটা বলছিলেন যে ধরা পড়লো, এই জঙ্গিদের সাথে কিন্তু যারা বাংলাদেশি জঙ্গি তাদের একটা বহুদিন ধরে যোগাযোগ ছিল, তারা একটা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতো ওপারের জঙ্গি প্রেমী। এবং তাদের লক্ষ্য যেটা ছিল, সেই লক্ষ্যটা ছিল হচ্ছে গিয়ে এই যে বর্ডার মানে যে সমস্ত জেলার সাথে বর্ডারটা শেয়ার করে বাংলাদেশ, যেমন ধর পশ্চিমবঙ্গ, আসাম, এই সমস্ত জায়গায় একটা ডিস্টার্ব সৃষ্টি করা, যার ফলে সেভেন সিস্টার ডিস্টার্ব হতে পারে। ওই যে চিকেন নেক যেটাকে বলা হয়, অর্থাৎ শিলিগুড়ি করিডোর 20-22 কিলোমিটার যে রাস্তাটা, ওইখানে যদি ডিস্টার্ব করে, ওই সেভেন সিস্টারটাকে ডিস্টার্ব করা। এবং যে সমস্ত জেলার সাথে বাংলাদেশ বর্ডারটা শেয়ার করে, সেই সব জায়গায় যদি একটু ডিস্টার্ব করা যায়, একটু যদি মানে পশ্চিমবঙ্গে বা ভারতের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাকে যদি একটু ডিস্টার্ব করে দেওয়া যায়, তাহলে আখেরে লাভ হচ্ছে গিয়ে জঙ্গি গোষ্ঠীর। তো আলটিমেটলি প্ল্যান হচ্ছে সেটা, কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে। আর বাংলাদেশের কাছ থেকে আমরা এক্সট্রা কি এক্সপেক্ট করবো বলুন তো? যে দেশ তাদের মুজিবুর রহমানকে মনে রাখেনি, যার জন্য স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ, তাকে বাংলাদেশের মধ্যে থাকুক। এবার তো আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। তো কেননা যে জায়গাটা আমাদের বর্ডার শেয়ার করা হয়, দেখুন কাঁটাতা সব জায়গায় নেই, আমরা সবাই জানি। বেশ কিছু জায়গায় কাঁটাতা নেই, সেই জায়গা দিয়ে জঙ্গি আসছে। এবার সমস্যা ওই জায়গাটা হচ্ছে যে এখন আর জঙ্গিরা ফিরে যেতে পারছে না, কেননা এখন আমরা ওই বর্ডারটা নিয়ে এতটাই কনসার্ন হয়ে গেছি, জঙ্গিরা ফিরতে পারছে না, যে কারণেই সমস্যাটা হয়ে গেছে। তবে এখন আর এই যে ধরা পড়ছে, কেননা এখন এই বর্ডারটা নিয়ে অনেক বেশি কড়াকড়ি হয়েছে বলে। না হলে আমরা প্রত্যেকেই জানি যে একটা বিশাল এরিয়া জুড়ে লোকজন ওদিকে যায় এদিকে আসে, কিন্তু এখন কড়াকড়িটা হয়েছে। এবং ধরুন আসাম এসটিএফ, পশ্চিমবঙ্গ এসটিএফ এবং অবশ্যই কেন্দ্রীয় সরকারের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, এনারা যে কড়াকড়িটা শুরু করেছেন, যার ফলে এখন ধরা পড়ছে। নচেত কি আপনি মানে আমরা সবাই জানি যে এই জঙ্গি এইসব যুক্তি ভয় পাচ্ছেন। দেখুন, হ্যাঁ কিছুটা তো ভয় আছি, তবে এই ভয়ের পরিবেশ আমরা জানি যে খুব সহজে কেটে যাবে, কারণ বাংলাদেশে অন্তত এই ক্ষমতা নেই যে ভারতের উপর চোখ রাঙাবে। কিছুটা ভয় আছে, কারণ আমরা দেখুন ধান কাটার সিজন আসছে, ঠিক আছে, তো প্রচুর লোক ওই মুর্শিদাবাদ থেকে আসে ধান কাটার জন্য। ওদের মধ্যেও ওই বাংলাদেশি জঙ্গিরা মিশে থাকতে পারে, যার চান্স প্রবল বলে গোয়েন্দারা মনে করছেন। একটা ভয় তো আছেই, তবে সেই ভয়টা কাটিয়ে নেওয়ার মতো ক্ষমতাও ভারতের আছে। ভয় কাটিয়ে নেওয়ার মতো ক্ষমতা আছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, সাধারণ মানুষদের মধ্যে তারা নিজেরাও একটা কোন মানে তাদের ভাবতে কষ্ট হচ্ছে, তারা বুঝতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। এটা আচ্ছা আপনি বলুন, আপনি তো এখানে থাকেন, এখান থেকে বাংলাদেশ খুব কাছে, এখান থেকে আর একটু গেলেই এটা দমদম, এখান থেকে গেলে বনগাঁ বর্ডার দিয়ে যাওয়া যায় মেনাপুর। জঙ্গিরাও এখানে চলে আসছে, জঙ্গিরা ওখানে যা ইচ্ছা করছে, এবার এখানে ঢুকছে, এখানে আধার কার্ড বানাচ্ছে, পাসপোর্ট বানাচ্ছে। আপনার পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, অসুবিধা হয়েছে করতে অসুবিধা হয় না? কিন্তু অনেকেই বলে আধার কার্ড করতে কি ঝামেলা, লাইন দাও, এ দাও। না, সে তো অনেকদিন আগে হয়ে গেছে, এখন তো হ্যাঁ। কিন্তু জঙ্গিরা আসছে, টাকা দিচ্ছে, হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে লোক ভয় পালিয়ে আসছে, হয়ে যাচ্ছে। কেমন মানে না, একটু তো চিন্তা লাগছে, আমরা তো একটু ডিস্টারবেন্স ফিল করছি যে হঠাৎ করে আমাদের এখানে এখন যেটা হয়েছে, আমার যেরকম বাড়ি ভাড়াতে আমি চলি, সেরকম তো অনেকেই বাড়ি ভাড়া দিয়ে থাকেন তার বাড়ি, কিন্তু সেখানে তো খুব ধরপাকড় হচ্ছে। আমাদের বলে দেওয়া হয়েছে এখান থেকে যে এই ঘটনার পর থেকে আর কি বলা হয়েছে যে আমরা খুব ভালো করে চেক করছি, মানে আধার কার্ড বা ভোটার কার্ড, তারা কোথায় থাকতো সমস্ত কিছু জানছি, ফোনাফোনি করে একটু খবর নিচ্ছি। এগুলো তো ভয় লাগছেই না, সেই জন্য একটু বাছাই করে নিচ্ছি বাড়ি ভাড়া দেওয়ার জন্য। যাকে তাকে দিচ্ছি না, মানে আগে যেরকম একটা কেউ আসলো, ঠিক আছে এনারা খুব ভালো ফ্যামিলি, দিয়ে দিলাম, কিন্তু অল্প বয়সী যদি ছেলে আসে, একা ছেলে থাকবে, তখন তো একটুখানি আমাদের চিন্তা হয়ে যাচ্ছে না। আচ্ছা, আমরা যে কথাগুলো বলছিলাম এখান থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরেকজন, আপনি কি সকাল প্রতিদিন আসেন? যে জিনিসটা বোঝার এখানে, যে এই যে একের পর এক ঘটনা ঘটছে, বাংলাদেশ নিয়ে ঘটনা ঘটছে, বাংলাদেশে এই কথা মানে ঝামেলা হচ্ছে, হিন্দুদের নিধন হচ্ছে, এই যে আমরা এখানে মন্দিরের সামনে বসে আছি, ওখানে একের পর এক মন্দির ধ্বংস হচ্ছে, এই জায়গাটায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ জঙ্গি ঢুকছে, আমরা কি ভাবছি এটা নিয়ে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতেই জঙ্গি একটা
জঙ্গিদের একটা আগমন তৈরি হচ্ছে বা জঙ্গিরা আছে বা তাদের অ্যাক্টিভিটি তারা করছে। আমার ব্যক্তিগত ধারণা পশ্চিমবঙ্গ সবথেকে খারাপ জায়গায় আছে। এবং আমরা ধরুন আপনি এখন যে জায়গাটায় বসে আছি এখান থেকে ঠিক 2.5 ঘন্টার ডিস্টেন্সে বাংলাদেশ বর্ডার। এই নাগেরবাজার মোড় থেকে বাঁদিকে সোজা চলে গেলে আর 2 ঘন্টা রাস্তা বেনাপোল বর্ডার। এখানে এটা একটা দারুণ ফ্যান্টাস্টিক করিডোর এই রোডটা আর কি, জিটি রোড এবং এই দমদম রোড। এখানে জঙ্গিদের বাংলাদেশ থেকে ঢোকাটা মানে একদম ইজিলি অ্যাক্সেসেবল, খুব সহজে ঢোকে। রোজ যে যাচ্ছে না, আমরা আমাদের চোখের সামনে যাচ্ছে তাও আমরা জানি না, যাচ্ছেই আর কি। তো আমার মনে হয় পশ্চিমবঙ্গ সবথেকে খারাপ জায়গায় আছে এই জঙ্গি আক্রমণে, এবং প্রচুর মানুষের বাস। আমরা মাঝে মাঝে এলাকায় এখনো দেখছি যে অনেক অচেনা লোক থাকছে আমাদের এখানে, আমরা জানি না তারা কারা। ওয়ান ফাইন মর্নিং দেখলাম 2 জন আমাদের এখানে মর্নিং ওয়াক করছে, তাই কোনোদিন দেখিনি। আবার তারা দেখলাম 3 মাস পরে নেই তারা, এরকম ঘটনাও ঘটছে আর কি। তো সেক্ষেত্রে আমি তো মানে বলবো যে খুবই খারাপ, মানে খুব খারাপ জায়গায় আছি আমরা, খুব খারাপ জায়গায় আছি। খুব খারাপ জায়গায় আছে, খুব খারাপ জায়গায় আছে। মানুষ মানে আতঙ্কিত আছে, ভয় পাচ্ছে। আমরা দমদম থেকে করলাম এই হাওয়া কেমন জানলাম। অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলবো, আবার জেনে নেবো হাওয়া কেমন আছে। তবে আজকে এই অঞ্চলে আমরা যেটা বুঝতে পারলাম, এখানকার মানুষজন যে কথাগুলো বলছে যে বাংলাদেশে যা হচ্ছে তা ভালো হচ্ছে না, এবং পশ্চিমবঙ্গের অবস্থাটাও সেই জায়গায় একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, কেননা জঙ্গিদের সন্ধান পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে। আজকের হাওয়া কেমনে মানুষের মনের কথা এভাবে শুনলাম, জানলাম। আগামীকাল অন্য কোথা থেকে হাওয়া কেমন জানবো, মানুষের মনের কথা বুঝে নেব, মানুষ কি বলতে চাইছে, মানুষ কি জানতে চাইছে। আজ এই পর্যন্ত হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।